প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল ওই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে লেরিংস। প্রথমেই আমি লেরিংস থেকে কি কি কোয়েশ্চন সাধারণত রিটেন এক্সামে আসে সেটা একটু দেখাতে চাই। যেমন আসে স্কেলিটন অফ দি লেরিংস কিভাবে ফর্ম করে, how the skeleton of larynx is formed, enumerate different cartilage of the larynx with their type, এটা আমাদেরকে জানতে হবে। তারপরে ল্যারিংসে নার্ভ সাপ্লাই জানতে হয়। ওভারঅল নার্ভ সাপ্লাই জানলে সিমিলার আরো কিছু কোয়েশ্চন আসে, যেমন নার্ভ সাপ্লাই অন দ্য ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড, সেন্সরি সাপ্লাই অফ দি ল্যারিংস, নার্ভ সাপ্লাই অফ দি মিউকাস মেমব্রেন অফ দি ল্যারিংস। অ্যাকচুয়ালি মিউকাস মেমব্রেন অফ দি ল্যারিংসের সাপ্লাইটাই সেন্সরি সাপ্লাই। সো সব একই কোয়েশ্চন। তারপরে ডেভেলপমেন্টাল সোর্স অফ ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ কোথা থেকে আসে, এটা কোয়েশ্চন আসতে পারে। দেন আসে ভোকাল কর্ড রিলেটেড কোয়েশ্চন, হোয়াট ইজ ভোকাল কর্ড, গিভ ব্লাড এন্ড নার্ভ সাপ্লাই অফ দি ভোকাল কর্ড, অর শর্ট নোট আসে ভোকাল কর্ড নিয়ে, অথবা ভোকাল কর্ডের মুভমেন্ট গুলো কি কি সেটা প্রশ্ন হতে পারে। হোয়াট ইজ রিমা গ্লোটাইডিস, এটা একটা কোয়েশ্চন হতে পারে। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে ল্যারিংস এর ইন্টেরিয়র, লাইনিং অফ দি ল্যারিংস, দেন ল্যারিঞ্জিয়াল ইনলেট কিভাবে ফর্ম করে, তারপরে ইন্টেরিয়রের একটা ব্রিফ ডেসক্রিপশন। এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে সাবডিভিশন অফ দি ল্যারিঞ্জিয়াল ক্যাভিটি উইথ লাইনিং এপিথেলিয়াম। সাবডিভিশন মানে ওই ইন্টেরিয়র পড়তে গেলে সাবডিভিশন এমনিতে আসবে, অথবা ইন্টেরিয়র অফ দি ল্যারিংস শর্ট নোটও আসে। তারপরে হচ্ছে ড্রয়েন লেভেল ক্যাভিটি অফ দি লেরিংস, সব একই কোয়েশ্চন, লেরিংস এর ক্যাভিটি পড়তে হবে। আর কিছু এক্সপ্লেইন কোয়েশ্চন আছে, আমাদের এই এক্সপ্লেইন গুলো জানতে হয়। সো এই হচ্ছে লেরিংস এর লার্নিং অবজেক্টিভ ফর দ্য রিটেন এক্সাম। এগুলো রিটেন এক্সামের জন্য। ভাইভাতে কি কি ধরা হয় না হয় সেগুলো আমি লেকচারের মধ্যেই বলতে থাকবো। ওকে, লেরিংস হচ্ছে, এটাকে আরেকটা নামে ডাকা হয় ভয়েস বক্স or organophonation. Phonation means voice production. এই লেরিংস এর মাঝে ভয়েস প্রডিউস হয়, স্পেশালি ভাওয়েল সাউন্ড তৈরি হয় লেরিংস এর মাঝে, ভাওয়েল সাউন্ড। ওকে, এই জন্য লেরিংস কে বলে ভোকাল মানে ভয়েস বক্স অর অর্গানোফোনেশন। লেরিংস হচ্ছে একটা হলো, হলো মানে তার একটা লুমেন আছে, মাস্কুলো লিগামেন্টাস স্ট্রাকচার, মাসল আর লিগামেন্ট আছে, ওইতে কার্টিলিজিনাস ফ্রেমওয়ার্ক, তার একটা ফ্রেমওয়ার্কটা কার্টিলিজ দিয়ে তৈরি, দ্যাট ক্যাপস দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। তার মানে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের উপরে ক্যাপের মতো করে বসে থাকে। ইনফ্যাক্ট লেরিংস ইটসেলফ ইজ এ পার্ট অফ দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। লেরিংস নিজেও লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট, এবং লেরিংস লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের ফার্স্ট পার্ট। লেরিংসটা কিভাবে তাহলে তৈরি হলো? প্রথমে একটা কার্টিলিজের ফ্রেমওয়ার্ক পাওয়া যাবে, সেই কার্টিলিজ গুলো কানেক্টেড হয় বাই দ্য লিগামেন্ট, কার্টিলিজ গুলো মুভ করে বাই দ্য মাসল, internally covered by mucous membrane. So that is the structure of larynx. প্রথমে আমরা জানবো লেরিংস এর কাজ কি, কি কাজে লাগে। একটা কাজ তো অলরেডি আমরা বলেছি, লেরিংস এ ভয়েস প্রোডাকশন হয়। তাহলে একটা কাজ তো আমরা বলতে পারবো, লেরিংস হচ্ছে অর্গানোফোনেশন, সাউন্ড প্রডিউসে হেল্প করে। তবে আমরা সিকোয়েন্সিয়ালি জানবো। ফার্স্ট ফাংশন অফ দি লেরিংস ইজ দা প্রোটেক্টিভ ফাংশন, ওয়াচ ডগ ফাংশন যাকে বলে। আমরা বাড়িতে কুকুর রাখি, অনেকে কুকুর পালি, এই কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। সিমিলারলি লেরিংস লোয়ার রেসপিরেটরি প্যাসেজ কে পাহারা দেয়। কিসে থেকে পাহারা দেয়? সেটা হচ্ছে যাতে এয়ার ছাড়া অন্য কিছু ঢুকতে না পারে, ফুড যেন ঢুকতে না পারে। সে এয়ারকে ঢুকতে দিবে, কিন্তু কোনো ফুড পার্টিকেল যেন ঢুকতে না পারে সোয়ালোইং এর সময়, তার জন্য সে প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে
কাজ করে। That is the primitive function of the larynx and most important function of the larynx. Second function is it acts as a respiratory passage. আগেই বলেছি larynx is a part of the lower respiratory tract, so it acts as a respiratory passage. Then it is the organ of phonation. It helps in production of the voice. ভাইবাতে জিজ্ঞেস করা হবে যে ভয়েস প্রোডাকশন কে কি বলে? ভয়েস প্রোডাকশন কে ফোনেশন বলে। আর 4 নাম্বার হচ্ছে ল্যারিংস। আচ্ছা, এই যে আমরা বললাম ভয়েস প্রডিউস করে, আমরা একটু জানতে চাই মেল এবং ফিমেল দুইজনে দুই পারসন কি একই রকম ভয়েস? তা কিন্তু না। আমরা অনেক সময় দেখি সিনেমাতে গান হয়, যখন ছেলে কণ্ঠ দিতে হয় ছেলেরাই দেয়, কিন্তু কোনো বাচ্চার কণ্ঠ দিতে গেলে আলটিমেটলি দেখা যায় বাচ্চার বদলে কোনো ফিমেল দেয়। কারণটা কি? তার কারণ একজন ফিমেল আর বাচ্চার ভয়েস অলমোস্ট সিমিলার, আর অ্যাডাল্টের ভয়েস অ্যাডাল্ট মেইলের হচ্ছে ডিফারেন্ট। তো মেইলের ভয়েস কেমন? মেইলের ভয়েসের ভলিউম বেশি, হাই ভলিউম, কিন্তু তার পিচ কম, লো পিচড। পিচ কেন কম? কারণ তার ফ্রিকোয়েন্সি কম, কম্পাঙ্ক কম। তাইলে মেইল ভয়েসটা হচ্ছে হাই ভলিউম, লো পিচড মেইলে। আর ফিমেল বা চিলড্রেনের ভয়েস হচ্ছে লো ভলিউম, তারা খুব জোরে কথা বলতে পারে না, কিন্তু তাদের ফ্রিকোয়েন্সি বেশি থাকে, এই জন্য পিচ বেশি থাকে, হাই পিচড। তাইলে মেইলের ভলিউম হচ্ছে হাই ভলিউম, মেইলের ভয়েস হাই ভলিউম, লো পিচড, কিন্তু ফিমেল হচ্ছে লো ভলিউম, হাই পিচ সাউন্ড। 4 নাম্বার ল্যারিংস এর কাজ হচ্ছে ল্যারিংস সোয়ালিং এর সময় মুভ করে, উঠানামা করে, এইভাবে সে সোয়ালোইং কে হেল্প করে। ইট হেল্পস ইন সোয়ালোইং। সো আমরা 4টা কাজ ল্যারিংস এ জেনে গেলাম। আমি আবারও বলি, the first and most important function is the protective function. এই ফাংশন যদি করতে না পারে তাহলে দেখা যাবে ফুড পার্টিকেল ল্যারিংস দিয়ে ব্রঙ্কাস দিয়ে লাংসে চলে যাবে, সেই লোক আর রেসপিরেশন করতে পারবে না, মারা যাবে। সো এটা হচ্ছে তার মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন। ভয়েস প্রোডাকশন ইজ নট খুব ভেরি ইম্পর্টেন্ট ফাংশন, কারণ হচ্ছে অনেক বোবারাও তো কথা বলতে পারে না, ডিপ যারা ডিপ ডাম যারা, এরাও তো কথা বলতে পারে না। তাই বলে কি তারা চলতে পারে না? তাদের কি জীবন নষ্ট হয়ে যাচ্ছে? তারা কি জীবন মরণের সমস্যায় পড়ে যায়? তা কিন্তু নয়, তারা অন্য প্রসেসে কমিউনিকেট করে। So phonation is not a big deal for the larynx. Larynx এর মেইন ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে প্রোটেক্টিভ অর ওয়াচডগ ফাংশন। খেয়াল রাখতে হবে এই কথাটা। ল্যারিংস থাকে কোন জায়গায়? ল্যারিংস এই যে আমাদের গলার মাঝে নেকে থাকে, এবং এটা মিডলাইনে থাকে, ইন্টেরিয়র মিডলাইন অফ দি নেক, এক্সটেন্ডিং ফ্রম আপার বর্ডার অফ দি এপিগ্লটিস। সেখান থেকে এই যে এপিগ্লটিসের আপার বর্ডার থেকে সে এক্সটেন্ড করে, আমরা ল্যারিংস এর আউটলাইনটা দেখে যাচ্ছি। That is the larynx. This is the epiglottis and this is the cricoid cartilage. So larynx is located in the interior midline of the neck, extending from upper border of the epiglottis to lower border of the cricoid cartilage. Cricoid cartilage এর lower border পর্যন্ত extend করে। তাইলে আপার বর্ডার অফ ক্রিকয়েড এপিগ্লটিস থেকে লোয়ার বর্ডার অফ ক্রিকয়েড কার্টিলেজ এই পর্যন্ত এক্সটেনশন হচ্ছে ল্যারিংসের, এবং এই লোয়ার বর্ডার অফ ক্রিকয়েড কার্টিলেজ থাকে C6 সার্ভাইকাল 6 ভার্টিব্রাল লোয়ার বর্ডারে। সো আমরা এটাও বলতে পারি যে ল্যারিংস এক্সটেন্ড করে ফ্রম দা আপার বর্ডার অফ দি এপিগ্লটিস থেকে লোয়ার বর্ডার অফ দি 6 সার্ভাইকাল ভার্টিব্রা, এইভাবেও বলতে পারি, ভার্টিব্রা দিয়েও বলতে পারি। এবং এই ল্যারিংস এর যে আপার এন্ড, দিস ইজ দ্য আপার এন্ড অফ দ্য ল্যারিংস, দিস আপার এন্ড ওপেন্স ইনটু ল্যারিঙ্গোফেরিংস, দিস আপার এন্ড এক্সটেন্ড ইনটু ওপেন্স ইনটু ল্যারিঙ্গোফেরিংস। কি দিয়ে? এই যে একটা ওপেনিং দেখা যাচ্ছে, দ্যাট ওপেনিং ইজ কল্ড ল্যারিঞ্জিয়াল ইনলেট। And the lower end of the larynx communicate with the trachea. Lower end of the larynx
communicate with trachea at the lower border of the cricoid cartilage or lower border of the 6 cervical vertebra. এবং লেরিংস হচ্ছে মোবাইল, মোবাইল মানে কি মুভ করে, তার মানে তার পজিশন ফিক্সড না। কিন্তু নরমালি লেরিংসের আমরা যদি লোকেশন চিন্তা করি, এট রেস্ট, রেস্টিং অবস্থাতে যখন সে মুভ করে না, ইন অ্যাডাল্ট মেল মানে অ্যাডাল্ট পারসনের ক্ষেত্রে ইট এক্সটেন্ড ফ্রম সার্ভাইকেল 3 টু সার্ভাইকেল 6 লেভেল। অ্যাডাল্ট পারসনে সে এক্সটেন্ড করে সার্ভাইকেল 3 লেভেল থেকে সার্ভাইকেল 6 লেভেল পর্যন্ত, 3 to 6, 6 এর লোয়ার বর্ডার। কিন্তু ইন কেস অফ চিলড্রেন লেরিংসটা আরেকটু আপওয়ার্ড, উপরে থাকে। চিলড্রেনে থাকে C1 থেকে C4 পর্যন্ত। চিলড্রেনের লেরিংস থাকে C1 থেকে C4 পর্যন্ত, আর অ্যাডাল্টে থাকে C6, 3 থেকে C6 পর্যন্ত। নাও আমরা জানতে চাই লেরিংসের লেংথ কত। বেসিক্যালি আপ টু দ্য পিউবার্টি পর্যন্ত মেল এবং ফিমেলের লেরিংসের গ্রোথ সিমিলার হয়, কিন্তু আফটার পিউবার্টি বা এট দ্য টাইম অফ পিউবার্টি মেল লেরিংস এক্সেসিভ গ্রোথ শুরু হয়, কিন্তু ফিমেল লেরিংস আর খুব বেশি গ্রোথ তারপরে আর করে না। যে কারণে দেখা যায় মেল লেরিংস লঙ্গার হবে। সেই লেংথটা কত? মেল লেরিংস এর লেংথ, ঠিক আছে, মেল লেরিংস এর লেংথ হচ্ছে this is the length of the larynx, এই যে from upper border of the epiglottis to lower border of cricoid cartilage, এইটুকু লেংথ হচ্ছে মেইলে 44 মিলিমিটার আর ফিমেলে 36 মিলিমিটার। এবার আমরা জানবো লেরিংসের স্ট্রাকচার কি। অলরেডি বলেছি যে লেরিংসটা তৈরি হয় একটা কার্টিলিজিনাস ফ্রেমওয়ার্ক দিয়ে, কার্টিলিজের ফ্রেমওয়ার্ক দিয়ে, যে কার্টিলিজ গুলো কানেক্টেড হয় বাই দ্য লিগামেন্ট and they are moved by the muscles and internally they are covered by mucous membrane. That is the structure of the larynx. এখন আমরা জানবো লেরিংসে কি কি কার্টিলিজ আছে। আমরা দেখবো লেরিংসে টোটালি 9টা কার্টিলিজ আছে, 9। কেউ যদি প্রশ্ন করে কেন লেরিংস কার্টিলিজ দিয়ে তৈরি, আমরা উত্তর দিব কি, লেরিংস হচ্ছে একটা রেসপিরেটরি প্যাসেজ, যে কোনো রেসপিরেটরি প্যাসেজ যাতে কোলাপস করতে না পারে সেই জন্য আইদার বোনস থাকে তার ওয়ালে, না হয় কার্টিলিজ থাকে। সো লেরিংস এর ওয়ালে আছে কার্টিলিজ। এবার কি কি কার্টিলিজ আছে লেরিংস এর ওয়ালে? লেরিংস এর ওয়ালে আমরা দেখব 9টা কার্টিলিজ পাওয়া যাবে, তার মাঝে 3টা হচ্ছে সিঙ্গেল বা আনপেয়ার্ড, 3 হচ্ছে সিঙ্গেল বা আনপেয়ার্ড। তার নাম হচ্ছে এপিগ্লটিস, থাইরয়েড কার্টিলিজ, ক্রিকয়েড কার্টিলিজ। 3টাই বড় বড় কার্টিলিজ। এই বড় কার্টিলিজ গুলো সিঙ্গেল বা আনপেয়ার্ড ফর্মে থাকে, আর 3টা হচ্ছে পেয়ার্ড ফর্মে থাকে। এখানে নাম 3টা কিন্তু অ্যাকচুয়ালি 6টা হয়ে গেল, 3 2 এ 6 আর 3 এ 9। পেয়ার্ড কার্টিলিজ কি কি আছে? এক নম্বরে এরিটিনয়েড কার্টিলিজ, কর্নিকুলেট কার্টিলিজ এন্ড কিউনিফর্ম কার্টিলিজ। এই হচ্ছে লেরিংসের ভেরিয়াস কার্টিলিজ কি কি আছে। প্রথমে আমরা যাব থাইরয়েড কার্টিলিজ। এইটা হচ্ছে থাইরয়েড কার্টিলিজের ডায়াগ্রাম। ইট ইজ দ্য লার্জেস্ট অফ অল কার্টিলিজ, লেরিঞ্জিয়াল কার্টিলিজ। লেরিংসে যত কার্টিলিজ আছে এটাই সবচেয়ে বড় কার্টিলিজ, এবং এই কার্টিলিজটা হায়ালিন ইন নেচার, হায়ালিন টাইপের কার্টিলিজ। এবং এই থাইরয়েড মিন্স শিল্ড লাইক, শিল্ড মানে বর্ম, এটা দেখতে বর্মের মতো। সিমিলারলি আমরা একটা গ্ল্যান্ডের নামেও থাইরয়েড দেখি, থাইরয়েড গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডটাও দেখতে বর্মের মতো, বর্ম। আগের দিনে রাজা বাদশারা যুদ্ধ করত, ডান হাতে তলোয়ার ধরতো আর বাম হাতে বর্ম ধরতো, যাতে অন্যের তলোয়ারের আঘাত প্রোটেকশন দিতে পারে, ঠিক আছে, নিজেকে রক্ষা করার জন্য বর্ম ইউজ করত। এই কার্টিলিজ বা থাইরয়েড গ্ল্যান্ড দেখতে শিল্ড মানে বর্মের মতো, এই জন্য তার নাম থাইরয়েড। এই থাইরয়েড কার্টিলিজ ফরমেশনে দুটো লেমিনা দেখা যায়, দুটো লেমিনা।
একটা হচ্ছে রাইট লেমিনা আর একটা লেফট লেমিনা, দুই পাশে দুটো লেমিনা আছে। দুই লেমিনা এন্টেরিয়রলি ফিউজ করে ইন দ্য মিড লাইন, বাট পোস্টেরিয়রলি দে ডু নট ফিউজ উইথ ইচ আদার। পোস্টেরিয়রলি তারা দূরে দূরে থাকে। এই ছবিটাতে দেখা যাচ্ছে এই হচ্ছে একটা লেমিনা আর এই হচ্ছে আরেকটা লেমিনা। এন্টেরিয়রলি দুই লেমিনা মিড লাইনে ফিউশন করে, কিন্তু পোস্টেরিয়রলি দুটো লেমিনা কিন্তু দূরে দূরে থাকে, এরা ফিউশন মিট করে না। এই জন্য আমরা বলতে পারি থাইরয়েড কার্টিলেজ হচ্ছে একটা ইনকমপ্লিট কার্টিলেজ, কারণ সে ফুললি রিং এর মতো থাকে না, রিং ফর্ম করে না, ভির মতো দেখতে কিছুটা। এখন আসি এই যে যে জায়গাতে ফিউশন হয় ইন্টেরিয়রলি, সেই জায়গার মোস্ট সুপিরিয়র পার্ট, এই পার্টটা প্রজেকশন তৈরি করে, স্পেশালি ইন মেইল। মেইলে মোর প্রজেকশন তৈরি করে। এই জায়গার নাম হচ্ছে লেরিঞ্জিয়াল প্রমিনেন্স অর অ্যাডামস অ্যাপল। এই জায়গাকে বলে লেরিঞ্জিয়াল প্রমিনেন্স অর অ্যাডামস অ্যাপল। কেন অ্যাডামস অ্যাপল বলে? কারণ অ্যাডাম মানে আমরা যাকে বলি আদম, অ্যাডাম আমরা জানি যে স্বর্গে যখন ছিলেন তখন আমাদের যে মানে তখন ক্রিয়েটর বলেছিলেন তুমি সবকিছু খাইতে পারবা কিন্তু ওই ফ্রুটটা খেতে পারবা না, দ্যাট ইজ দ্য ফরবিডেন ফ্রুট, নিষিদ্ধ ফল। কেউ কেউ মনে করে নিষিদ্ধ ফলটা আপেল ছিল। আমরা মাঝে মাঝে পাই গন্ধম ফল, একটা গান ছিল, একটি গন্ধমের লাগিয়া আল্লাহ বানাইলো দুনিয়া। এই গন্ধম ফল আসলে কিন্তু কেউ কেউ মনে করে আপেল মানে অ্যাপল। সো শয়তান তো আসলে এমনি খাওয়াতে পারে, শয়তান ট্রাই করতেছিল আদমকে স্বর্গ থেকে বিতাড়িত করার, কি করা যায়, তার জন্য সে প্ল্যান করলো এই ফ্রুটটাই খাওয়াবে সে। শয়তান সরাসরি অ্যাপ্রোচ করতে পারে নাই, উনি শয়তান অ্যাপ্রোচ করলো কার মাধ্যমে? ইভের মাধ্যমে, দ্যাট ইজ হাওয়ার মাধ্যমে। আলটিমেটলি আদম সেই ফ্রুটটা খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পরে গলা দিয়ে যখন যাচ্ছে তখন ওনার সন্দেহ হলো যে এটা তো ভুল হয়ে গেছে। তখন উনি ওনার গলার এই জায়গাতে উনি চাপ দিয়ে ধরলেন এই কার্টিলেজ লেভেলে, যাতে গলাতে আর বেশি নামতে না পারে ফ্রুট, আপেলটা যাতে নামতে না পারে। এবং এইভাবেই নাকি এই প্রজেকশনটা তৈরি হয়েছে অ্যাকর্ডিং টু রিলিজিয়াস মিথোলজি। এই জন্য এই জায়গাটাকে বলে অ্যাডামস অ্যাপল। এই অ্যাডামস অ্যাপল ইন মেইল, তার মানে এটা মোর প্রমিনেন্ট মেইলের মাঝে। মেইলে এই রিজনের এই দুটো লেমিনার মাঝে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, বাট ফিমেলে খুব একটা প্রমিনেন্ট না, ভোতা অ্যাঙ্গেল থাকে 120 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা ইন ফিমেল। আমরা যদি প্রত্যেকটা লেমিনার দিকে তাকাই তাহলে দেখব এই যে আমরা একটা লেমিনা হচ্ছে এই, আর একটা লেমিনা এই দিকে আসলো, দুই লেমিনা এখানে মিট করলো, মিট করে এখানে একটা নচ দেখা যাচ্ছে। এই নচটার নাম হচ্ছে সুপিরিয়র থাইরয়েড নচ। এরকম যে নচটা তৈরি হলো দ্যাট ইজ কল্ড সুপিরিয়র থাইরয়েড নচ। সিমিলারলি নিচের দিকেও নচ তৈরি হবে, তার নাম ইনফিরিয়র থাইরয়েড নচ। আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে এই যে এক্সটার্নালি, আমরা এখানে একটা লাইন দেখি, তার নাম এক্সটার্নাল অবলিক লাইন বা অবলিক লাইন বলে। দিস ইজ দ্য অবলিক লাইন। এই অবলিক লাইনের আপার পার্ট সোয়েলিং হয়ে আছে, সুপিরিয়র থাইরয়েড টিউবারকল, নিচের দিকটাও সোয়েলিং হয়ে আছে, ইনফিরিয়র থাইরয়েড টিউবারকল বলে। আর এই লেমিনার পোস্টেরিয়র বর্ডার, এইটা হচ্ছে লেমিনার পোস্টেরিয়র বর্ডার, এরা প্রজেক্ট করে আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড এবং তৈরি করে হর্ন ফর্ম করে, হর্ন। দিস ইজ কল্ড সুপিরিয়র হর্ন। আর নিচের দিকে এই হর্নটাকে বলে ইনফিরিয়র হর্ন। এই হচ্ছে থাইরয়েড কার্টিলেজের কিছু ফিচার। ওভারঅল যদি বলি আমি, থাইরয়েড কার্টিলেজ ফর্ম করে দুটো লেমিনা দিয়ে, সেই লেমিনা এন্টেরিয়রলি মিট করে উইথ ইচ আদার, এবং এই যে মিটিং পয়েন্ট যেখানে মিট করে যে লাইনে, তার আপার পার্টটা মোর প্রজেকশন হয়, অ্যাডামস অ্যাপল বা লেরিঞ্জিয়াল প্রমিনেন্স ফর্ম করে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা নচ তৈরি হয়, সুপিরিয়র থাইরয়েড নচ, নিচে ইনফিরিয়র থাইরয়েড নচ, দুই পাশে প্রজেকশন, একটা হচ্ছে সুপিরিয়র হর্ন, ইনফিরিয়র হর্ন, একটা অবলিক লাইন পাওয়া যায়। দিস ইজ সুপিরিয়র থাইরয়েড টিউবারকল, দিস ইজ ইনফিরিয়র থাইরয়েড টিউবারকল। এই হচ্ছে থাইরয়েড কার্টিলেজের একটা ডেসক্রিপশন দেওয়া হলো। নাও সেকেন্ড কার্টিলেজ হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ।
এই কার্টিলেজটা দেখতে হচ্ছে রিং শেপ, স্পেশালি বিয়ের রিং এর মতো। এটা সিগনেট রিং শেপ, সিগনেট রিং এর মতো। এবং এইটাও হায়ালিন কার্টিলেজ। দিস ইজ অলসো হায়ালিন কার্টিলেজ, লাইক থাইরয়েড কার্টিলেজ। এবং এই ক্রিকয়েড কার্টিলেজ কিন্তু একটা কমপ্লিট কার্টিলেজ, কারণ এটা কমপ্লিট একটা রিং তৈরি করে। এই যে আমরা কমপ্লিট রিং লাইক দেখতে পাচ্ছি, এই জন্য ক্রিকয়েড কার্টিলেজ হচ্ছে একটা কমপ্লিট কার্টিলেজ। ক্রিকয়েড কার্টিলেজের দুটো পার্ট আছে, ঠিক আছে? একটা হচ্ছে পোস্টেরিয়র অংশ, এই পার্টটাকে বলে ব্রড লেমিনা। দিস ইজ লেমিনা। লেমিনাটা ব্রড হয় এবং পিছন দিকে থাকে, পোস্টেরিয়র ব্রড লেমিনা। আর সামনের দিকটা ন্যারো থাকে, একে বলে আর্চ। এন্টেরিয়র ন্যারো আর্চ আর পোস্টেরিয়র ব্রড লেমিনা, এই দুই পার্ট মিলে হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ। নাও আমরা চলে যাচ্ছি এপিগ্লটিসে। এপিগ্লটিস, এপিগ্লটিসটা প্রথম কথা, এটা একটা এর আগে আমরা থাইরয়েড এবং ক্রিকয়েড কার্টিলেজকে জানলাম, they were the hyaline cartilage, but epiglottis is not hyaline cartilage, rather it is elastic cartilage. That is the epiglottis. This is the elastic cartilage. এবং এটা চেহারা শেপটা কেমন? দিস ইজ লিফ শেপ, পাতার মতো দেখতে, পাতা, লিফ শেপ। এর কি কি ফিচার আছে? একটা আপার এন্ড আছে, দিস ইজ কল্ড, দিস ইজ দ্য আপার এন্ড, ঠিক আছে? একটা আপার এন্ড পাবো, এপিগ্লটিসের একটা আপার এন্ড বা আপার মার্জিন পাওয়া যাবে। আর একটা হচ্ছে লোয়ার এন্ড পাওয়া যাবে। লোয়ার এন্ডটাকে বলে স্টেম, লোয়ার এন্ডকে বলে স্টেম। This lower end is connected to thyroid cartilage by a ligament. That ligament is called, this ligament is called thyroepiglottic ligament. Thyroepiglottic ligament. তাহলে দুটো এন্ড পাওয়া গেল, একটা আপার এন্ড আর একটা লোয়ার এন্ড। লোয়ার এন্ডটাকে বলে স্টেম, যেখানে একটা লিগামেন্ট লেগে থাকে। আর আপার এন্ডটা হচ্ছে আপার এন্ড লেরিঞ্জিয়াল ইনলেট বা ইনলেট অফ দি লেরিংসের এন্টেরিয়র বাউন্ডারি ফর্ম করে। এই আপার মার্জিনটা ইনলেট অফ দি লেরিংসের আপার মার্জিন এন্টেরিয়র বাউন্ডারি ফর্ম করে। ওকে, এছাড়া আমরা দেখব এপিগ্লটিসের দুটো ল্যাটারাল মার্জিন পাওয়া যাবে। এই যে ল্যাটারাল মার্জিন, এপিগ্লটিসের দুটো ল্যাটারাল মার্জিন আছে। এই ল্যাটারাল মার্জিনের লোয়ার পার্টে আরেকটা লিগামেন্ট লেগে থাকে, তার নাম এরি এপিগ্লটিক লিগামেন্ট। এই জায়গায় লাগে এরি এপিগ্লটিক লিগামেন্ট। এরপরে আমরা দেখব এই ইলাস্টিক কার্টিলেজ মানে এপিগ্লটিসের দুটো সারফেস আছে। দিস ইজ দ্য এন্টেরিয়র সারফেস, আর আরেকটা ওই পাশে হবে, এইদিকে হবে পোস্টেরিয়র সারফেস। এন্টেরিয়র সারফেস forms the boundary of the vallecula. Vallecular posterior boundary form করে এই anterior surface, and this surface is connected to the hyoid bones. এই সারফেস hyoid bones এর সাথে কানেক্টেড থাকে by a ligament, that is hyoepiglottic ligament. এই anterior surface hyoid bones এর সাথে কানেক্টেড হয় anterior surface দিয়ে by hyoepiglottic ligament. এখানে থাকে hyoid bones, তার সাথে এই লিগামেন্টটা অ্যাটাচ করে রাখে এপিগ্লটিসকে। আর পোস্টেরিয়র সারফেস, এখানে কোনো কিছুই আলাদা বলার নাই। সো যা যা বললাম আমি, এপিগ্লটিস একটা লিফ শেপ, পাতার মতো। এটা একটা ইলাস্টিক কার্টিলেজ এবং এর একটা স্টেম আছে নিচের দিকে। এই যে স্টেমটা থাইরয়েড কার্টিলেজের সাথে কানেক্টেড হয় বাই দ্য থাইরোএপিগ্লটিক লিগামেন্ট। আর বলেছি একটা আপার মার্জিন আছে, আপার মার্জিনটা ইনলেট অফ দ্য লেরিংস এর এন্টেরিয়র বাউন্ডারি ফর্ম করে। ওকে, আচ্ছা, আর হচ্ছে যে আমরা বলেছি এর দুটো ল্যাটারাল মার্জিন আছে। এই ল্যাটারাল মার্জিনের লোয়ার পার্টে এরিপিগ্লটিক লিগামেন্ট লাগে, আর আর তেমন কিছু জানার নাই। নাও চলে আসলাম এরিটিনয়েড কার্টিলেজ। এই কার্টিলেজটা দেখতে হচ্ছে পিরামিডের মতো। একটা পিরামিডের কি থাকে? একটা পিরামিডের থাকে একটা অ্যাপেক্স থাকে,
একটা বেজ থাকবে, বেজ, অ্যাপেক্স এর উল্টা থাকবে বেজ। দিস উইল বি দ্য অ্যাপেক্স এন্ড দিস উইল বি দ্য বেজ। তাছাড়া এর আমরা দেখব তিনটা সারফেস আছে, আর আছে দুটো প্রসেস। এই যে প্রসেসটা সামনে চলে যাচ্ছে তার নাম ভোকাল প্রসেস, আর এই সারফেসটাকে বলে মাস্কুলার প্রসেস। তাহলে ইন্টেরিয়রলি পাওয়া যাবে ভোকাল প্রসেস, পোস্টেরিয়রলি পাওয়া যাবে মাস্কুলার প্রসেস। এই হচ্ছে এরিটিনয়েড কার্টিলেজ। এরিটিনয়েড কার্টিলেজের আপার পার্ট, দিস পার্ট ইজ দ্য ইলাস্টিক কার্টিলেজ, বাট লোয়ার পার্ট ইজ দ্য হাইলিন কার্টিলেজ। লোয়ার পার্ট হচ্ছে হাইলিন কার্টিলেজ, আপার পার্ট ইলাস্টিক কার্টিলেজ। এটা মনে রাখা একটু সুবিধা যে ক্রিকয়েড কার্টিলেজের উপরে এই রিটিনয়েড কার্টিলেজ বসে থাকে। এখন ক্রিকয়েড কার্টিলেজ নিজে হচ্ছে হায়ালিন টাইপের কার্টিলেজ, তাইলে এই পার্টটা হবে হায়ালিন, ঠিক আছে, যেহেতু এর টাচে আছে এই জন্য এটা হায়ালিন হবে, লোয়ার পার্টটা হায়ালিন হবে। তাহলে এখন আমি টেক্সট দেখাচ্ছি। এরিটিনয়েড কার্টিলেজ, it is pyramidal in shape, and lower part is hyaline, upper part is elastic in nature. এর আছে তিনটা সারফেস, একটা অ্যাপেক্স, বেজ এন্ড টু প্রসেস। ভোকাল প্রসেস, এই প্রসেসে একটা লিগামেন্ট লাগে, ভোকাল লিগামেন্ট। আর মাস্কুলার প্রসেস, সেখানে নিশ্চয়ই মাসল লাগবে, মাসল অ্যাটাচমেন্ট হবে মাস্কুলার প্রসেসে। তাহলে গেল এরিটিনয়েড কার্টিলেজ। নাও চলে আসলাম কর্নিকুলেট কার্টিলেজ। এরিটিনয়েড কার্টিলেজের উপরে বসে থাকে কর্নিকুলেট কার্টিলেজ। এই কার্টিলেজটা দেখতে হচ্ছে কনিক্যাল ইন শেপ, কনিক্যাল ইন শেপ। এবং এটার হিস্টোলজিক্যাল নেচার কি? এই পার্টটা বসে থাকে এরিটিনয়েডের অ্যাপেক্সের উপরে। এরিটিনয়েডের আপার পার্ট হচ্ছে ইলাস্টিক, সুতরাং কর্নিকুলেট কার্টিলেজ হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। এবং এই কার্টিলেজটা এরিটিনয়েডের সাথে জয়েন্ট ফর্ম করবে, ঠিক আছে, এরিটিনো কর্নিকুলেট জয়েন্ট ফর্ম করবে, সাইনোভিয়াল জয়েন্ট এটা। এন্ড ফাইনালি আমরা আরেকটা কার্টিলেজ পাবো, তার নাম কিউনিফর্ম কার্টিলেজ। কিউনিফর্ম কার্টিলেজ এ অন্য কোনো কার্টিলেজের সরাসরি টাচে থাকে না, সে মেমব্রেনের ভিতরে থাকে, মানে লেরিংস এর ওয়ালের ভিতরে সেপারেটলি থাকে, সে অন্য কোনো কার্টিলেজের টাচে আসে না। দে আর ক্লাব শেপড, ক্লাবের মতো দেখতে, ক্লাব শেপড, এন্ড দে আর অলসো ইলাস্টিক কার্টিলেজ। এরাও ইলাস্টিক কার্টিলেজ এবং এরা ক্লাব শেপড। তো আমরা কিন্তু আমাদের রিটেন এক্সামে আসে যে লেরিংস এর কার্টিলেজ গুলোর নাম লেখো এবং তাদের হিস্টোলজিক্যাল টাইপ লেখো। তাইলে আমি আবারও বলি নামগুলো কি কি। ইপিগ্লটিস, এটা ইলাস্টিক কার্টিলেজ। থাইরয়েড, এটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ। ক্রিকয়েড, এটাও হায়ালিন। এরিটিনয়েড, এরিটিনয়েডের লোয়ার পার্ট হচ্ছে হায়ালিন, আপার পার্ট হচ্ছে ইলাস্টিক। কর্নিকুলেট, এটা ইলাস্টিক, এন্ড কিউনিফর্ম, এটাও ইলাস্টিক কার্টিলেজ। হয়ে গেল কিন্তু একটা কোয়েশ্চন। নাও আমরা জানতে চাই এই কার্টিলেজ গুলো কি কি জয়েন্ট ফর্ম করে, লেরিংস এর কার্টিলেজ গুলো কি কি জয়েন্ট ফর্ম করে। প্রথম যে জয়েন্টটা আমরা দেখব, এই যে থাইরয়েড কার্টিলেজের ইনফিরিয়র হর্ন আর ক্রিকয়েড কার্টিলেজের মাঝে এখানে একটা জয়েন্ট তৈরি হচ্ছে, এই জয়েন্টটাকে বলা হয় ক্রিকোথাইরয়েড জয়েন্ট। ক্রিকোথাইরয়েড জয়েন্ট, এটা একটা সাইনোভিয়াল জয়েন্ট। আমরা সচরাচর মনে করি সাইনোভিয়াল জয়েন্ট মানে জয়েন্ট বিটুইন টু বোনস, কিন্তু না, দুটো কার্টিলেজের মাঝেও কিন্তু জয়েন্ট হতে পারে, ইভেন বোন এবং কার্টিলেজের মাঝেও জয়েন্ট হতে পারে। এই জন্য আমি সবসময় বলি the site of union between two skeletal component, আমি কিন্তু বোন বা কার্টিলেজ কোনোটাই বলি না, টু স্কেলিটাল কম্পোনেন্ট বলি। আর আমরা জানি স্কেলিটাল কম্পোনেন্ট মানে হচ্ছে বোন এন্ড কার্টিলেজ। সো joint can be between two bone, between two cartilage, or between a cartilage and a bone, সেটাই হবে জয়েন্ট। সো ক্রিকোথাইরয়েড জয়েন্ট, এটা একটা সাইনোভিয়াল জয়েন্ট।
তারপরে আমরা দেখব এই যে ক্রিকয়েডের সাথে আবার এরিটিনয়েডের জয়েন্ট, ক্রিকো এরিটিনয়েড জয়েন্ট, ক্রিকো এরিটিনয়েড জয়েন্ট, দিস ইজ অলসো সাইনোভিয়াল জয়েন্ট। এন্ড ফাইনালি এরিটিনয়েডের সাথে কর্নিকুলেটের জয়েন্ট, এরিটিনোকর্নিকুলেট জয়েন্ট, সবগুলোই সাইনোভিয়াল জয়েন্ট। এই সবগুলোই কিন্তু সাইনোভিয়াল জয়েন্ট। শুরুতেই আমরা বলেছিলাম যে লেরিংস এর ফ্রেমওয়ার্কটা ফর্ম করে বাই দ্য কার্টিলেজ এন্ড দে আর কানেক্টেড বাই ভেরিয়াস লিগামেন্টস। লেরিংস এর আমরা লিগামেন্ট গুলোকে দুটো গ্রুপে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক্সট্রিনজিক লিগামেন্ট, যেগুলো লেরিংস এর ওয়ালের বাইরে থাকে, আর একটা হচ্ছে ইন্ট্রিনজিক লিগামেন্ট, যে লিগামেন্ট গুলো লেরিংস এর ওয়ালের ভিতরে থাকে। দুই ধরনের লিগামেন্ট পাবো, এক্সট্রিনজিক এন্ড ইন্ট্রিনজিক লিগামেন্ট। এক্সট্রিনজিক লিগামেন্টের মধ্যে এক নম্বরে আমরা দেখছি এই যে হাইওয়েড বোনস এর সাথে এপিগ্লটিসের এন্টেরিয়র সারফেস কানেক্টেড হচ্ছে বাই দ্য হায়োএপিগ্লটিক লিগামেন্ট। দিস হায়োএপিগ্লটিক লিগামেন্ট ইজ এক্সট্রিনজিক লিগামেন্ট। Then this is the thyroid cartilage and this is the hyoid bones. এখানে আমরা একটা মেমব্রেন পাবো, তার নাম থাইরোহাইওয়েড মেমব্রেন, থাইরোহাইওয়েড মেমব্রেন। ঠিক আছে, এই যে থাইরয়েড কার্টিলেজ কে হাইওয়েড বোনস এর সাথে কানেক্ট করেছে। এই থাইরোহাইওয়েড মেমব্রেন একটা ওপেনিং দেখা যাচ্ছে, দুই পাশে দুটো ওপেনিং থাকে। এই ওপেনিং দিয়েই পাস করে ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ এন্ড সুপিরিয়র লেরিঞ্জিয়াল ভেসেল। ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ এন্ড সুপিরিয়র লেরিঞ্জিয়াল ভেসেল এই ওপেনিং দিয়ে ইন্টারনালি চলে যাবে, ভিতরে চলে যায়। দিস ইজ দ্য থাইরোহাইওয়েড মেমব্রেন। এই থাইরোহাইওয়েড মেমব্রেন এন্টেরিয়রলি ইন দ্য মিড লাইন থিক হয়ে তৈরি করে মিডিয়ান থাইরোহাইওয়েড লিগামেন্ট, আর পোস্টেরিয়রলি ঠিক হয়ে তৈরি করে ল্যাটারাল থাইরোহাইওয়েড লিগামেন্ট। তাহলে থাইরোহাইওয়েড মেমব্রেন এন্টেরিয়রলি ফর্ম করে মিডিয়ান থাইরোহাইওয়েড লিগামেন্ট, আর পোস্টেরিয়রলি ফর্ম করে ল্যাটারাল থাইরোহাইওয়েড লিগামেন্টস। এই গেল একটা এক্সট্রিনজিক লিগামেন্ট। দুই নাম্বার হায়োএপিগ্লটিক লিগামেন্ট অলরেডি বলেছি। আর তিন নাম্বার হচ্ছে এই যে ক্রিকয়েড কার্টিলেজ ট্রাকিয়ার সাথে কানেক্টেড থাকে বাই ক্রিকোট্রাকিয়াল লিগামেন্ট। হিয়ার ইজ দ্য ক্রিকোট্রাকিয়াল লিগামেন্ট, এটার একটা এক্সট্রিনজিক লিগামেন্ট। সো দিস থ্রি আর দ্য এক্সট্রিনজিক লিগামেন্টস অফ দি লেরিংস। আমাদের তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে লেরিংস এর ইন্ট্রিনজিক লিগামেন্ট কি কি আছে। ইন্ট্রিনজিক লিগামেন্ট দুটো পার্ট আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আপার পার্ট ইন্ট্রিনজিক লিগামেন্টের, এই পার্টটা এর নাম হচ্ছে দিস পার্ট কোয়াড্রিঙ্গুলার মেমব্রেন। দিস ইজ কল্ড কোয়াড্রিঙ্গুলার মেমব্রেন। এটা আপার পার্টে, মাঝখানে একটা গ্যাপ আছে। দেন নিচে আরেকটা পাওয়া যাবে, তার নাম হচ্ছে ক্রিকোথাইরয়েড লিগামেন্ট। এই পার্টটার নাম ক্রিকোথাইরয়েড লিগামেন্ট, আর উপরে ছিল কোয়াড্রিঙ্গুলার মেমব্রেন। এই দুটোই হচ্ছে ইন্ট্রিনজিক লিগামেন্ট। দে আর লোকেটেড উইদিন দ্য ওয়াল অফ দি লেরিংস, উইদিন দ্য ওয়াল অফ দি লেরিংস। মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে, খেয়াল রাখতে হবে। কোয়াড্রিঙ্গুলার মেমব্রেন, এই কোয়াড্রিঙ্গুলার মেমব্রেনের একটা লোয়ার ফ্রি মার্জিন আছে। এই লোয়ার ফ্রি মার্জিন থিকেনিং হয়ে ফর্ম করে একটা লিগামেন্ট যার নাম ভেস্টিবুলার লিগামেন্ট। তাহলে কোয়াড্রিঙ্গুলার মেমব্রেনের লোয়ার ফ্রি মার্জিন ঠিক হয়ে ফর্ম করে ভেস্টিবুলার লিগামেন্ট। এই ভেস্টিবুলার লিগামেন্টের উপরে যখন মিউকাস মেমব্রেন অ্যাড হবে তখন তৈরি হবে ভেস্টিবুলার ফোল্ড। ভেস্টিবুলার ফোল্ড, ভেস্টিবুলার ফোল্ডের আরেক নাম ফলস ভোকাল কর্ড, ফলস ভোকাল কর্ড বলে। লোয়ার যে মেমব্রেনটা ছিল ইন্ট্রিনজিক লিগামেন্ট তার নাম ক্রিকোথাইরয়েড লিগামেন্ট। এর আবার একটা আপার ফ্রি মার্জিন আছে। এর এই আপার ফ্রি মার্জিন ঠিক হয়ে ফর্ম করে ভোকাল লিগামেন্ট, ভোকাল লিগামেন্ট। তাহলে ক্রিকোথাইরয়েড লিগামেন্টের আপার ফ্রি মার্জিন থিকেনিং হয়ে ফর্ম করে ভোকাল লিগামেন্ট।
যে ভোকাল লিগামেন্টটা লেগে থাকে অ্যাটাচড হয় with the vocal process of the arytenoid cartilage. Here is our arytenoid cartilage. Arytenoid cartilage এর vocal process এর সাথে this is the arytenoid cartilage. আর আমাদের যে লিগামেন্টের কথা এখন আমি বলে যাচ্ছি সেই লিগামেন্টটা হচ্ছে এইখানে, this is the vocal ligament. যে লিগামেন্টটা গিয়ে অ্যাটাচড হচ্ছে vocal process of the arytenoid cartilage এর সাথে। That one. Similarly ওই পাশেও দেখা যাচ্ছে আরেকটা vocal ligament, ওই পাশের vocal ligament ওই পাশের arytenoid cartilage এর vocal process এর সাথে অ্যাটাচড হলো। So this is the vocal ligament. এই vocal ligamenটের সাথে এখানে একটা মাসল থাকে, সেই মাসলটার নাম হচ্ছে ভোকালিস মাসল। এখানে একটা মাসলও লাগে, তার নাম ভোকালিস মাসল। এখানে পাবো, ওই পাশেও পাবো, ভোকালিস মাসল। এবার তার গায়ে যদি আমি মিউকাস মেমব্রেন চড়িয়ে দেই, ধরি এই ভিতর দিকে এখন আমি মিউকাস মেমব্রেন দিয়ে দিলাম, তাহলে একটা ফোল্ড তৈরি হবে, মিউকোসাল ফোল্ড ফর্ম করবে। এই মিউকোসাল ফোল্ডটার নাম হচ্ছে ভোকাল ফোল্ড। তাহলে ভাইবাতে যদি জিজ্ঞেস করে ভোকাল ফোল্ড কিভাবে তৈরি হলো, আমরা বলবো ভোকাল ফোল্ড তৈরি হয় ভোকাল লিগামেন্ট আর ভোকালিস মাসল দিয়ে, যার উপরে মিউকাস মেমব্রেনের কভারিং থাকে। It is a fold of mucous membrane containing vocal ligament and vocalis muscle. এভাবেই ভোকাল ফোল্ড তৈরি হয়। আর ভোকাল ফোল্ডেরই আরেক নাম ট্রু ভোকাল কর্ড। ভোকাল ফোল্ডের আরেক নাম হচ্ছে ট্রু ভোকাল কর্ড। ক্রিকোথাইরয়েড লিগামেন্টের তাহলে আপার ফ্রি মার্জিন থিকেনিং হয়ে ফর্ম করে ভোকাল লিগামেন্ট, আর এন্টিরিয়রলি সেটা ঠিক হয়ে আরেকটা লিগামেন্ট তৈরি করে, তার নাম মিডিয়ান ক্রিকোথাইরয়েড লিগামেন্ট। মিডিয়ান ক্রিকোথাইরয়েড লিগামেন্ট, এটা এন্টিরিয়রলি মিড লাইনে থিকেনিং হয়ে ফর্ম করে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। যতটুকু বলা হলো বেসিক স্ট্রাকচার পার্টটুকু আজকে শুধু লেরিংস এর আলাপ করলাম। নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিও লেকচারে মাসলস এবং ইন্টেরিয়র এই জায়গাগুলো ডিসকাস করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো, এবং বন্ধুদের সাথে সবাইকে কন্টেন্টগুলো শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। আর ঠিক এখনই একটা লাইক বাটনে একটা ক্লিক এবং একটা কমেন্ট অবশ্যই করতে যেন কারো ভুল না হয়। সো থ্যাংক ইউ, প্লিজ শেয়ার, প্লিজ গিভ এ লাইক এন্ড কমেন্ট in the comment section of the YouTube video, and take care. Goodbye.